আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আচ্ছা, ভাবুন তো, একটা খুব সাধারণ রেস্কিউ মিশন বা উদ্ধার অভিযান হঠাৎ করে চোখের পলকে যদি এক ভয়ঙ্কর দানবীয় দুঃস্বপ্নে রূপ নেয়, তাহলে কেমন হবে? জম্বি ভ্যালি ঠিক এমনই একটা গল্প। চলুন আজ আমরা একেবারে গভীরে প্রবেশ করি এবং দেখি কিভাবে নিছক একটা সামরিক অ্যাকশন প্ল্যানের সাথে পৌরাণিক বিভীষিকা মিশে গিয়ে পুরো মিশনটাকেই একটা চরম বিশৃঙ্খলায় পরিণত করে। এটা একদম ক্লাসিক একটা অ্যাকশন ট্রোপ, তাই না? অবসরের আগে আর মাত্র একটা কাজ। এই কনসেপ্টটা আমরা বহু গল্পেই দেখেছি। এখানে আমরা জেমস নামের একজন মার্সেনারি বা ভাড়াটে সেনাকে দেখছি, যে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে কথা দিচ্ছে ফিরে আসার। এটা আসলে তার জন্য শুধু একটা চাকরি না, তার অনাগত সন্তানের ভবিষ্যৎ সিকিওর করার একটা রাস্তা। এই ছোট্ট উক্তিটাই জেমসের বেঁচে ফেরার তাগিদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর আমরা সবাই তো জানি, এই শেষ কাজটা কখনোই প্ল্যান অনুযায়ী হয় না। শুরু থেকেই তাই একটা চাপা উত্তেজনা কাজ করে। তো মিশনটা কাগজে কলমে ঠিক কতটা সহজ ছিল সেটা একটু দেখা যাক। টিম লিডার মার্শাল বেশ পরিষ্কার একটা ব্রিফিং দিয়েছিল। টার্গেট হলো ব্যানিয়া বায়ো রিসার্চ ল্যাব। কাজ হলো একমাত্র বেঁচে থাকা বিজ্ঞানীকে উদ্ধার করা, গবেষণার ডেটাগুলো হাতে নেওয়া, আর দ্বিতীয় একটা টানেল দিয়ে সবার অলক্ষ্যে টুক করে বেরিয়ে আসা। ২৪ ঘন্টার খুব সিম্পল একটা মিশন। কিন্তু এই সহজ সমীকরণটা একটু পরে ঘটতে যাওয়া ধ্বংসলীলাকে আরও বেশি ধাক্কা খাওয়ার মতো একটা ব্যাপার করে তোলে। এই ডেটাটার দিকে একটু খেয়াল করুন। এটা অনেকটা ঝড়ের আগের সেই পিনপতন নীরবতার মতো। ৬ জনের একটা পুরোপুরি ফিট চৌকস মার্সেনারি দল। শুরুতে সবার বেঁচে থাকার হার ১০০%। এই দৃশ্যপটটা মাথায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ গল্প যত এগোবে এই নাম্বারগুলোই এই অভিযানের নির্মম বাস্তবতার এক ভয়াবহ স্মারক হয়ে উঠবে। আর ঠিক যেটা ভেবেছিলাম, জঙ্গলে পা রাখার ৫ মিনিট পেরোতে না পেরোতেই সব প্ল্যান একেবারে ভেস্তে গেল। তারা স্থানীয় এক ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত মিলিশিয়া বাহিনীর অ্যাম্বুশের শিকার হয়। সব নিখুঁত পরিকল্পনা মুহূর্তের মধ্যে পরিণত হয় বেঁচে থাকার এক মরিয়া লড়াইয়ে। এখানকার এই উক্তিটা সেই চরম আতঙ্ক আর ফ্রাস্ট্রেশনের চিত্রটাই তুলে ধরে, যখন একটা মিশন ঠিকঠাক শুরু হওয়ার আগেই কমপ্লিটলি লাইনচ্যুত হয়ে যায়। ওই যে বলেছিলাম ডেটাটার কথা মনে রাখতে, এই তো চোখের পলকেই ৬ থেকে ৪ হয়ে গেল। প্রথম গোলাগুলির পরই টিম একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ভারী অস্ত্রের মুখে টিকতে না পেরে তারা মাটির নিচের একটা বাংকারে আশ্রয় নেয়, আর নিজেদের ২ সদস্য মোজেস এবং প্রিচারকে একেবারে মৃত্যুর মুখে ফেলে আসতে বাধ্য হয়। এই চিত্রটা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে তাদের পরিস্থিতি কতটা দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে। এখন ওপরের ওই গোলাগুলির দৃশ্য ভুলে একটু মাটির নিচের এই বাংকারটার দিকে নজর দেয়া যাক। জায়গাটার নাম দ্য আসা ইনস্টিটিউট। বাইরে থেকে দেখলে মনে হবে মানবজিন নিয়ে গবেষণার দারুণ সব কাজ হচ্ছে এখানে, কিন্তু এর গভীরে ওই বরফের নিচে এরা যে কি ভয়ঙ্কর আর অন্ধকার এক রহস্য লুকিয়ে রেখেছে সেটা জানলে সবারই চোখ কপালে উঠবে। গল্পের টোনটা এখানেই একটা মিলিটারি অ্যাকশন থেকে সরে গিয়ে খাঁটি সার্ভাইভাল হরেরে রূপ নেয়। আসল চমকটা লুকিয়ে আছে টিমের এক্সপেকটেশন আর রিয়ালিটির পার্থক্যের মধ্যে। তারা ভেবেছিল শত্রু মিলিশিয়া, ট্র্যাকার কুকুর আর বড়জোর কিছু ভারী আর্টিলারির মুখোমুখি হবে, কিন্তু রিয়ালিটি কী ছিল জানেন? বাইবেলে উল্লেখিত নেফিলেম হাইব্রিড, পরজীবী রক্তের সংক্রমণ আর ল্যাবে তৈরি করা সব জ্যান্ত দানব। মানে অন্ধকারের ওই অতিপ্রাকৃতিক বিভীষিকার জন্য দলটি তো মোটেও প্রস্তুত ছিল না। এটাকে বলে লিটারালি একটা বেট অ্যান্ড সুইচ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই নেফিলিম জিনিসটা আসলে কি? চলুন একটু ডিপে যাই। গবেষকরা একটা হিমবাহের নিচে বরফে জমাট বাঁধা এক প্রাচীন অমানবিক প্রাণীর খোঁজ পেয়েছিল। মিথোলজি বা বুক অফ ইনোক অনুযায়ী এরা হলো পতিত দেবদূত আর মানুষের মিশ্রণ। বিজ্ঞানীরা এমন এক বাইবেলীয় অসঙ্গতি খুঁড়ে বের করেছিল যা এতই ধ্বংসাত্মক যে একেই নাকি সেই পৌরাণিক মহাপ্লাবনের প্রধান কারণ বলে মনে করা হয়। আর বিজ্ঞানীরা এই প্রাণীটিকে নিয়ে ঠিক কী করেছিল জানেন? এই উক্তিটাই সব ক্লিয়ার করে দেয়। তারা মানুষের অহংকারের চূড়ান্ত রূপ দেখিয়ে ওই প্রাচীন ডিএনএর সাথে মানব ভ্রূণের মিশ্রণ ঘটিয়েছিল। তৈরি হলো অ্যাডাম নামের এক ভয়ঙ্কর সংকর। মানে কোনো রকম প্রলয়ঙ্করে পরিণতির কথা না ভেবেই প্রকৃতির নিয়ম ভাঙার খেলায় মেতে উঠেছিল তারা। আর রেজাল্ট, ঈশ্বরের ভূমিকা পালন করতে গিয়ে শেষমেশ এক জঘন্য শয়তানি ডেকে এনেছে তারা। এই সংক্রমণের বায়োলজিক্যাল দিকটা একটু চিন্তা করে দেখুন। এটা শুধু কোনো রাক্ষসের তাড়া করার গল্প না, এটা একটা মারাত্মক প্যারাসাইটিক বা পরজীবী সংক্রমণ।
এই ভিনদেশি রক্ত মানব শরীরে ঢুকলে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়, মাথায় ভুয়া সব মেমোরি আসতে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষের অরিজিনাল ডিএনএ পুরোপুরি মুছে গিয়ে সে মারা যায় এবং এক বিকৃত হাইব্রিড হিসেবে পুনর্জন্ম লাভ করে। বেঁচে থাকা সদস্যরা রিয়ালাইজ করে যে ল্যাবের ভেতর এটা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর এই সংক্রমণের মাশুল যে কত ভারী সেটা এই নাম্বারে তাকালেই বুঝতে পারবেন। বেঁচে আছে মাত্র ৩ জন। এবার এই ভয়ঙ্কর সংক্রমণের শিকার হয়েছে খোদ টিমের অন্যতম সদস্য রাচেল। পরিস্থিতি এতটাই করুণ আর এড়ানো অসম্ভব যে সতীর্থ ব্যাকেট বাধ্য হয় রাচেলকে নিজের হাতে গুলি করে তার কষ্ট লাঘব করতে। একেই বলে মার্সিকেল। বিভীষিকা এখন আর শুধু বাইরে নেই, এটা একদম দলের ভেতরে ঢুকে তাদেরকে শেষ করে দিচ্ছে। ঠিক এই পর্যায়ে এসে যখন টিমের বাকি সদস্যরা অনেক কষ্টে তাদের মেইন টার্গেটকে খুঁজে পায়, তখন গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। থার্ড অ্যাক্টে ঢোকার মুখেই সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসে। ডক্টর ক্লোই আসলে কে? সে কি সত্যিই দুঃস্বপ্নে আটকে পড়া কোনো অসহায় বিজ্ঞানী, নাকি এর পেছনে আরও ডার্ক কোনো সত্য লুকিয়ে আছে? আর এখানেই আসে গল্পের সবচেয়ে বড় আর মাথা ঘুরিয়ে দেওয়ার টুইস্ট। যে নিরীহ বিজ্ঞানীকে বাঁচানোর জন্য টিম নিজেদের এত রক্ত ঝরালো, সে এক ভয়ানক সত্য প্রকাশ করে। সে বলে ওঠে, আমি ল্যাবে তৈরি হয়েছি, ৩০ বছর ধরে এখানেই বন্দী ছিলাম, আর আমি নিজেই আমার বন্দিকারীদের হত্যা করেছি। মানে বুঝতে পারছেন, সে কোনো সাধারণ কর্মী না, সে নিজেই একটা সংক্রমিত প্রেগনেন্ট হাইব্রিড, যে কিনা এই রেস্কিউ টিমকে সাহায্য করার নাম করে ভাত পেতে ডেকে এনেছিল এখান থেকে পালানোর জন্য। এখানকার এই ক্যারেক্টারগুলোর ভেতরের ক্ল্যাশ বা দ্বন্দ্বটা একবার খেয়াল করুন। একপাশে আছে জেমস, একজন মানব পিতা, যে কোনো মূল্যে এই নরক থেকে বেরিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে ফিরতে চায় এবং মানবতাকে বাঁচাতে চায়। আর অন্য পাশে ক্লোই, এক দানবীয় মা, যে তার অনাগত হাইব্রিড সন্তানকে বাঁচাতে চায় এবং পুরো পৃথিবীতে এই নেফিলিম মহামারী ছড়িয়ে দিতে চায়। এটা মূলত দুই ভিন্ন প্রজাতির বাবা মায়ের টিকে থাকার এক আদিম আর অন্ধকার লড়াই। এই টাইমলাইনটা গল্পের একদম ক্লাইম্যাক্সের শ্বাসরুদ্ধকর গতিপথটা আমাদের সামনে তুলে ধরে। 0 মিনিটে ক্লোইর সেই ভয়ঙ্কর প্রতারণা ধরা পড়ে। 5 মিনিটের মাথায় অবশিষ্ট মার্সেনারি, ল্যাবের হাইব্রিড এবং বাইরে থেকে ঢুকে পড়া মিলিশিয়াদের মধ্যে শুরু হয় এক ধ্বংসাত্মক ত্রিমুখী লড়াই। 10 মিনিটের মাথায় বেকেট মারাত্মকভাবে সংক্রমিত হয়। আর 15 মিনিটের মাথায় জেমস একেবারে একা মরিয়া হয়ে উদ্ধারকারী হেলিকপ্টারের দিকে ছুটে যায়। সবকিছু জাস্ট 15 মিনিটের মধ্যে একটা কমপ্লিট কেঅসে পরিণত হয়। বেকেটের এই শেষ মুহূর্তটা আক্ষরিক অর্থে গায়ে কাটা দেওয়ার মতো। সে বুঝতে পারে যে সে সংক্রমিত হয়ে গেছে, তাই সে হেলিকপ্টারে না ওঠার সিদ্ধান্ত নেয়। সে নিজের মৃত্যুকে আলিঙ্গন করে ওই অন্ধকার বঙ্কারই রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তার সাথে এই হাইব্রিডের জীবাণুও চিরতরে মাটির নিচে চাপা পড়ে থাকে। আমার মনে হয় আমি পুরো পৃথিবীকে বাঁচিয়েছি। তার এই কথাটা মানবতার জন্য এক চরম আত্মত্যাগ এবং এই ভয়াবহ জয়ের এক মর্মান্তিক মূল্যের কথাই মনে করিয়ে দেয়। কিন্তু বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা ঠান্ডা স্রোত যেন মেরুদণ্ড বেয়ে নেমে যায়। বেকেটের এই আত্মত্যাগ কি সত্যিই নেফিলিমদের হুমকিকে চিরতরে আটকে রাখতে পেরেছে? বাংকারটা হয়তো সিল করে দেয়া হয়েছে, কিন্তু মানুষের স্বভাব তো আমরা জানি। একই ভুল বারবার করার এক অদ্ভুত কুখ্যাতি আছে বিজ্ঞানীদের। তো আপনাদের কি মনে হয়, এই বিপদ কি আসলেই শেষ? আশা ইনস্টিটিউটের এই লোমহর্ষক ঘটনার গভীরে প্রবেশ করে আজকের এই আলোচনা উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এটা আপনাদের নতুন করে ভাবার অনেক খোরাক যোগাবে।